তানভীর রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারই অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরবো, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছেই 3 যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে চাচ্ছে। কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবনটা তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটা খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ার কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম, আরেক পাশে তানভীর ভাইয়ের রুমের পরের মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুটা পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির ভাই এখনো বাড়ি ফিরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10 থেকে 15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলেটা। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ। আমি নিজের মতো করে খেয়ে নিব। তোর বউ আসলে আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠল তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। সঙ্গে সঙ্গে তানভীরের হাসি থামিয়ে ফেলে। নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা, চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচেকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া কথা বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নিব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানভীর, মেঘ এখনো খাইনি, একটু ডেকে আসবি? এখন খাবে কিনা? তানভীর ঠিক আছে বলে উপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃদয় স্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতরে। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের। সব এগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃদস্পন্দনের লাফালাফিতে সে বিদিষ্ট, দিশেহারা অবস্থায় অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কি রে, কি হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাপা কাপা গলায় বলল, কিছু না।
এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাপা কাপা হাতে গ্লাস নিয়ে ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি নিমিশেই শেষ করে ফেললো মেঘ। আবির আপন মনে খাচ্ছে, সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে করলো না সে। এই জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মনে, মস্তিষ্ক জুড়ে। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতো মেঘ। আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ দরফরিয়ে উঠছে। ছোটবেলার যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরীর বক্ষ পিঞ্জর এফোর এফোর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফেলফেলা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখ বিবর চুপসে গেল আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর। এরই মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো, ছেলেরা সারা জীবন বাবার প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের 5তম পর্ব, যেটা লেখিকা হচ্ছে সালমা চৌধুরী। আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আচ্ছা, আমার লিসেনারদের উদ্দেশ্যে বলতেছি, আজকে থেকে তোমরা 2টা করে পর্ব পাবা। আমি রাত্রেবেলা ভয়েস দিয়ে রাখবো। সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা পর্ব পাবা, আর রাত 9টা থেকে 10টার মধ্যে একটা পর্ব পাবা। সো সবাই কানেক্টেড থাকো যাতে করে গল্প তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর প্লিজ আমাকে ভুল বুঝো না, কারণ আমার ছেলে 2টার পরীক্ষা চলতেছে, তো এর জন্য আমাকে ব্যস্ত থাকতে হইতেছে। সংসারে সবকিছু করে তোমাদেরকে গল্প দিতে হইতেছে। অনেকে ব্যাপারটা বুঝে না, বাট আমি জানি আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা অবশ্যই বুঝো। তারা আমাকে বলো যে আপু প্লিজ তুমি তোমার টাইম অনুযায়ী স্টোরি দিবা। সো এর জন্যই হচ্ছে আমি একটু ব্যস্ততার জন্য তোমাদেরকে রিপ্লাই ভিডিও দিতে পারতেছি না। আমি আসলে কিভাবে বুঝাবো যে সংসারে কতটা কাজ থাকে আর বাচ্চাদের পরীক্ষা, এটার জন্য ব্যস্ত থাকতে হয়। বুঝোই তো, আর বুঝানোর ক্ষমতা আমার নাই। প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না। কিছু কিছু মানুষ আমাকে ভুল বুঝতেছে আমি দেখতেছি, কিন্তু তাদেরকে বোঝানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই।